দ্রুত নির্বাচন দিয়ে মান সম্মান নিয়ে চলে যান বলছেন মাহমুদুর রহমান মান্না। শেখ হাসিনা, জিয়াউল সহ শীর্ষ কর্মকর্তারা গুমের ঘটনায় জড়িত বলছে এইচআরডব্লিউ। এদিকে জনগণের টাকায় মায়ের নামে পার্ক করেছেন সাদিক। এবং সর্বশেষ জানাবো নির্বাচনের রোডম্যাপ ঘোষণার পর জুনে হতে পারে বিএনপির কাউন্সিল। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। দ্রুত নির্বাচন দিয়ে মান সম্মান নিয়ে চলে যান বলছেন মাহমুদুর রহমান মান্না। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান জানিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। মঙ্গলবার 4 ফেব্রুয়ারি দুপুরে রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক প্রতিবাদের সমাবেশে এই আহ্বান জানান তিনি। মাহমুদুর রহমান মান্না বলেন, দ্রব্যমূল্য বাড়ছে, আইন শৃঙ্খলার পরিস্থিতি ভালো নয়, প্রশাসনিক কোনো শৃঙ্খলা নেই, দ্রুত নির্বাচন দিয়ে মান সম্মান নিয়ে চলে যান, নইলে পরিণতি খারাপ হতে পারে। সংস্কারের নামে দীর্ঘসূত্রতা করবেন না। তিনি বলেন, ডক্টর ইউনূস এই কথা বলতে পারবেন না যে ছাত্রদের রাজনৈতিক দল করার সুযোগ করে দিতে চায়। ওদের অধিকার আছে, বিতর্ক সৃষ্টি করবেন না। আগে বলেছিলাম সরকারকে 3 বছর সময় দিতে হবে, কিন্তু এখন বলছে যত দ্রুত সম্ভব নির্বাচন দিতে হবে। দিনকে দিন বিতর্ক ও বিভক্তি বাড়ছে, সরকার কোনো ক্ষেত্রে উল্লেখযোগ্য কোনো অর্জন দেখাতে পারেনি। মাহমুদুর রহমান মান্না বলেন, মানুষ বলে কোথায় ঐক্য, শুধু তো অনৈক্যের ধ্বনি শুনি। ইউনূসের সরকার একটি দলকে অভিযুক্ত করে আরেকটি দলকে কিছু বলে না। তারা দল করবে ভালো কথা, কিন্তু সরকারের সুযোগ সুবিধা নিয়ে দল করলে দেশের মানুষ তা মেনে নেবে না। শেখ হাসিনা, জিয়াউল সহ শীর্ষ কর্মকর্তারা গুমের ঘটনায় জড়িত বলছে এইচআরডব্লিউ। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ গুমের ঘটনা তদারকিতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং কয়েকজন শীর্ষ সামরিক ও বেসামরিক কর্মকর্তার সম্পৃক্ততা খুঁজে পেয়েছে। সংস্থাটি বলছে, শেখ হাসিনার শীর্ষ কর্মকর্তা মেজর জেনারেল অব তারিক আহমেদ সিদ্দিক ও মেজর জেনারেল জিয়াউল আহসান এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা গুমের ঘটনা তদারকিতে যুক্ত ছিলেন। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থাটি সম্প্রতি প্রকাশিত আফটার দ্য মনসুর রেভুলেশন, এই রোডম্যাপ টু লাস্টিং সিকিউরিটি সেক্টর রিফর্ম ইন বাংলাদেশ শীর্ষক 50 পৃষ্ঠার প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছেন। গত 14 ডিসেম্বর জোরপূর্বক গুমের ঘটনা তদন্তকারী জাতীয় কমিশন প্রথম প্রতিবেদন প্রকাশ করে। এতে বলা হয়, শেখ হাসিনা সরকারের অধীনে 3,500-এর বেশি জোরপূর্বক গুমের ঘটনা ঘটেছে। এইচআরডব্লিউ বলেছে, জোরপূর্বক গুমের সঙ্গে জড়িত কর্মকর্তারা হিউম্যান রাইটস ওয়াচকে বলছেন, শেখ হাসিনা ও তার সরকারের শীর্ষ ব্যক্তিরা গুম করে রাখার বিষয়ে অবগত ছিলেন। শেখ হাসিনার দেশ ছেড়ে যাওয়ার পর গোপন আটক কেন্দ্র থেকে 3 জনকে মুক্তি দেওয়া হয়েছিল। এই 3 জনের বিষয়ে কর্তৃপক্ষ বছরের পর বছর ধরে তাদের আটক রাখার কথা অস্বীকার করে আসছিল। গুম হওয়ার শিকার আইনজীবী মীর আহমেদ বিন কাসেম জানান, তাকে যে স্থানে আটক রাখা হয়েছিল সেটি বন্দীদের মৃত্যুর চেয়েও খারাপ অভিজ্ঞতা দেওয়ার জন্য নিখুঁতভাবে ডিজাইন করা হয়েছিল। ন্যাশনাল ডিসঅ্যাপিয়ারেন্স প্রতিবেদনে বলা হয়, নির্যাতনের ধরনই শুধু পদ্ধতিগত নয়, বরং প্রাতিষ্ঠানিক ছিল। এইচআরডব্লিউ বলছে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, নির্যাতন ও জোরপূর্বক গুমের জন্য দায়ী পুলিশ ও সামরিক কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত সন্ত্রাস বিরোধী ইউনিট র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ভেঙে দিতে সরকারের জাতীয় তদন্ত কমিশনের সুপারিশ অনুযায়ী কাজ করা উচিত। এই প্রতিবেদনের বিষয়ে মানবাধিকার সংস্থাটি বলেছে, র্যাব প্রধান AKM শহীদুর রহমান ইউনিটের গোপন ডিটেনশন সেন্টার কথা স্বীকার করেছেন ও বলেছেন, অন্তর্বর্তী সরকার ইউনিটি ভেঙে দিলে চাইলেই র্যাব সিদ্ধান্ত মেনে নেবে। বাংলাদেশ বিভেদমূলক রাজনীতির দীর্ঘ ইতিহাস রয়েছেন, যা আইন প্রয়োগকারী সংস্থার মধ্যে ঢুকে যেতে পারে। উল্লেখ করে এইচআরডব্লিউ বলেছে, অন্তর্বর্তী সরকার উচিত আটক করে রাখার সব স্থানে অঘোষিত পরিদর্শন করার কর্তৃত্ব সহ আইন প্রয়োগের উপর জাতীয় মানবাধিকার কমিশনের মাধ্যমে স্বাধীন বেসামরিক তদারকি প্রতিষ্ঠা করা। এছাড়া বাহিনীর ক্ষমতা ব্যবহারের ক্ষেত্রে আন্তর্জাতিক মানদণ্ড প্রয়োগ করা উচিত, যাতে সুস্পষ্ট হয় নিরাপত্তা বাহিনীর কোনো সদস্য আইন লঙ্ঘন করলে তাকে দায়ী করা হবে। জনগণের টাকায় মায়ের নামে পার্ক করেছেন সাদিক। ঢাকা বরিশাল মহাসড়ক 2 লেনের, কিন্তু বরিশাল নগরীর চৌমাথা এলাকায় সেটি গেছে 1 লেন। অর্ধেকটা দখল করে সড়ক ও জনপথের জমিতে তৈরি করা হয়েছে পার্ক। 9 কোটি টাকার নির্মাণ কাজে অর্থের যোগান দিয়েছে বরিশাল সিটি কর্পোরেশন, কিন্তু নাম দেওয়া হয়েছে শাহানারা বেগম পার্ক। সেটি মেয়র থাকাকালে জনগণের টাকায় মায়ের নামে পার্কটি করেন সাদিক আব্দুল্লাহ, যেটি এখন সেখানে নিত্য যানজট আর দুর্ঘটনার বড় কারণ। সেখানে না হয় পার্ক তৈরির উদ্যোগ নিয়েছিলেন সাদিক, কিন্তু বরিশালের এমন অর্ধশতাধিক প্রতিষ্ঠান রয়েছে যেখানে সিটিপোটা অবদানও নেই সাদিক ও তার বাবা হাসনাত আব্দুল্লাহ বা তার পরিবারের কোনো সদস্যের, কিন্তু এগুলো তাদের নামে অবশ্য সাদিক নয়। সরকার আর ব্যক্তি উদ্যোগে গড়া প্রতিষ্ঠানের নাম ছিনতাই করে বাবা, ভাই, ছেলে আর বোনের নামে করার প্রক্রিয়া বরিশালে শুরু করেন তার বাবা দোদণ্ড
প্রতাপশালী আওয়ামী লীগের নেতা আবুল হাসনাত আব্দুল্লাহ সম্পর্কে যিনি পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই। যদিও এই নামকরণে শেখ মুজিবুর রহমান বা মুজিব পরিবারের কাউকে তালিকায় রাখেননি তিনি। বাবা আব্দুর রব শেরনিয়াবাদ, ছেলে সুকান্ত আব্দুল্লাহ, ভাই আরিফ শেরনিয়াবাদ আর বোন আরজু মনির নামই করেছেন সব। এমনও হয়েছে যে সরকারি কাগজপত্রে এক নাম লেখা থাকলেও জোড়া করে সেখানে বাবার নামে সাইনবোর্ড দেওয়া হয়েছে বসিয়ে। এমনকি বরিশালে প্রেস ক্লাবের নামের আগে পর্যন্ত বাবার নাম বসাতে বাধ্য করেছেন বর্তমান পলাতক এই আওয়ামী লীগ নেতা। 5 আগস্টের পর অবশ্যই সেই নাম বদলে পুরনো নামে ফিরেছে প্রেস ক্লাব। বরিশাল নাগরিক সমাজের সদস্য সচিব ডক্টর মিজানুর রহমান বলেন, নিজের জমিতে নিজের টাকায় প্রতিষ্ঠান করে বাবা মার নাম দিলে প্রশ্ন উঠতো না, কিন্তু তা না করে বরিশালে অনেক ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের নাম ছিনতাই করেছেন বাবা ছেলে। সর্বশেষ আশ্বিনী কুমার দত্তের নামে গড়া সরকারি বরিশাল কলেজের নাম মায়ের নামে করার মিশনে নেমেছিলেন সাদিক, তবে সাধারণ বাধার মুখে তা সফল হয়নি। হাসনাত আব্দুল্লাহর নির্বাচনী এলাকা গৌরনদী অগৈল ছাড়াও ঘটেছে একই ঘটনা। খোঁজ নিয়ে জানা গেছে এসব প্রতিষ্ঠানের কোনোটিতে হাসনাত আব্দুল্লাহ বা তার পরিবারের কোনো নিজ উদ্যোগ গড়ে নয়। সেই নেই জমি কিংবা বড় অঙ্কের টাকা দেওয়ার নজির। কেবল ক্ষমতার জোরে বহু বছর আগে নাম পাল্টে বসানো হয় শেরনিয়াবাদ পরিবারের নাম। এখনো হয়েছে সরকারি দলিলের অন্য নাম থাকলেও বাবার নামে সাইনবোর্ড দিয়ে জোর করে সবাইকে সেই নাম বলতে বাধ্য করতেন হাসনাত ও তার পরিবার। যেমন কীর্তনখোলা নদীর উপর থাকা দপদপিয়া সেতুর নাম সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী নাজমুল ইসলামের দেওয়া তথ্য অনুযায়ী কাগজপত্রে এই সেতুর নাম দপদিয়া সেতু, অথচ সেতু সংলগ্ন টোল আদায়ের বোর্ড থেকে শুরু করে সব সাইনবোর্ডে লেখা রয়েছে শহীদ আব্দুর রব শেরনিয়াবাদ সেতু। গৌরনদীর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু আব্দুল্লাহ খান বলেন, এখানে টেক্সটাইল ইনস্টিটিউট সরকারিভাবে শহীদ আব্দুর রব শেরনিয়াবাদ নামে, বাকি দুইটি প্রতিষ্ঠানের নাম কাগজে কলমে গৌরনদী মিলনায়তন। আব্দুর রব শেরনিয়াবাদ সাইনবোর্ডে কিভাবে এলো জানি না। অন্যের গড়া প্রতিষ্ঠানে নিজের নাম দেওয়ার রেকর্ড রয়েছে হাসনাতের। তেমনি দুইটা প্রতিষ্ঠান বরিশালের আরজুমনি ও আব্দুর রব শেরনিয়াবাদ সরকারি মাধ্যমিক বিদ্যালয়। নগরে থাকা দুইটি সরকারি স্কুল শিক্ষার্থীদের চাহিদা পূরণ করতে পারছে না দেখে ওই দুইটি নতুন বিদ্যালয় প্রতিষ্ঠা করেন সাবেক মেয়র মরহুম শওকত হোসেন হিরণ। তার চেষ্টা প্রতিষ্ঠার পর রূপাতলী ও কাউনিয়া সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের নাম প্রায় 2 বছর চলে স্কুল দুটি। দুর্ঘটনায় মারা যান হিরণ। এর মাত্র 2 বছরের মাথায় নাম পাল্টে যায় এই দুই শিক্ষা প্রতিষ্ঠানের। বরিশাল আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট লস্কর নুরুল হক বলেন, শওকত হোসেন হিরণের ব্যক্তিগত উদ্যোগে স্কুল দুটি প্রতিষ্ঠান হওয়ার ইতিহাস সবার জানা। চাইলে নিজে কিংবা তার পরিবারের কারোর নাম এইসব স্কুলে করতে পারতেন হিরণ, অথচ শেষ পর্যন্ত আর থাকেনি তার দেওয়া দুটি নাম। বরিশাল ঐতিহ্যবাহী আরো অনেক প্রতিষ্ঠানের নাম এভাবেই ছিনতাই করেন হাসনাত ও সাদিক। বরিশাল বাপের এপিপি অ্যাডভোকেট সরোয়ার হোসেন বলেন, প্রতিষ্ঠার 58 বছর পর বরিশাল আইন মহাবিদ্যালয়ের নাম হঠাৎ করে হয়ে গেল আব্দুর রব শেরনিয়াবাদ আইন মহাবিদ্যালয়। মেয়র ক্ষমতা খাটিয়ে 2021 সালে এই নাম বদলে দেন তৎকালীন মেয়র সাদিক আব্দুল্লাহ। বরিশাল আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মহসিন মন্টু বলেন, আইনজীবী সমিতির নিজস্ব অর্থায়নে নির্মিত বরিশাল আইনজীবী সমিতি ভবনের নামও পাল্টে করা হয় আব্দুর রব শেরনিয়াবাদ আইনজীবী সমিতি ভবন। এমনকি সরকারের অর্থে নির্মিত 4তলা এক্সটেনশন ভবনের নামও তার বাবার নামে রাখতে বাধ্য করেন হাসনাত। একইভাবে বদলে গেছে বরিশাল টেক্সটাইল ইনস্টিটিউট ও বরিশাল স্টেডিয়াম সহ অনেক ঐতিহ্যবাহী নাম। বরিশালের জেলা প্রশাসক দেলোয়ার হোসেন বলেন, যতদূর জানি টেক্সটাইল ইনস্টিটিউট দুটির নাম বদলের প্রস্তাব করেছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়। জেলায় বিতর্কিত নামে কোনো প্রতিষ্ঠান আছে কিনা তা জানতে চেয়েছে ভূমি মন্ত্রণালয়। শিক্ষা মন্ত্রণালয় থেকে এরকম কোনো চিঠি আমরা এখনো পাইনি। নাম পরিবর্তনের বিষয়টি যেহেতু সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের, তাই চাইলেও আমরা কোনো সিদ্ধান্ত নিতে পারছি না। সরকারি সিদ্ধান্ত আসার পর এসব নাম থাকবে কি থাকবে না সে ব্যাপারে বলা যাবে। নির্বাচনের রোডম্যাপ ঘোষণার পর জুনে হতে পারে বিএনপির কাউন্সিল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেতা কর্মীরা রাজনীতির মাঠে এখন অনেকটাই সক্রিয়। সমাজে জাতীয় সংসদ নির্বাচন ফলে একই দলের আরো সুসংগঠিত করতে মাঠে নেমেছে তারা। আগামী জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণার পর জুন মাসে বিএনপির 7ম জাতীয় কাউন্সিল হতে পারে। দলটির ত্যাগী ও বঞ্চিত নেতাকর্মীদের আশা নেতৃত্বে তাদের জায়গা দেওয়া হবে। জাতীয় সম্মেলনের সশরীরে অংশ নেবেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এদিকে গতকাল শনিবার ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন তারেক রহমান। বিএনপি দলীয় সূত্র বলছে, এবছর দলের 7ম জাতীয় কাউন্সিল করতে চায় বিএনপি। এজন্য দায়িত্বশীল নেতার 2 মাসের মধ্যে 82টি সাংগঠনিক জেলা ও আধিভুক্ত উপজেলায় মেয়াদোত্তর কমিটি পুনর্গঠনের কাজ শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া বিতর্কিত অনুপ্রবেশকারীদের ঠেকাতে জেলা ভিত্তিক আলাদা কমিটিও করছে তারা। দলীয় গঠনতন্ত্র মোতাবেক 3 বছর পর পর বিএনপির কেন্দ্রীয় কাউন্সিল হওয়ার কথা। তবে গত 9 বছরে সে রীতি রক্ষা করতে পারেনি দলটি। সাবেক আওয়ামী লীগ
সরকার নির্যাতন, নিপীড়ন, হামলা মামলা ও হয়রানি মূলে অনেকটাই নাজেহাল হয়ে পড়েছিলেন বিএনপি নেতাকর্মীরা। তবে গত বছরের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর পরিস্থিতি সামনে এখন জাতীয় কাউন্সিলের কথা ভাবছেন বিএনপি নেতারা। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।